চলো চলে যাই গল্পের দেশে। গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে গল্পটি পাঠ করব সেটি হলো চাঁদের পাহাড়ের সপ্তম অধ্যায়। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি দীপালি। তারপর দিন দুই কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুস্ক ঘাসের বন, জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক আধটা যদিও বা দেখা যায়, আলভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সংবরণ করা বড়ই কঠিন। কিন্তু আলভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায় দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক জায়গায় টুস্ক ঘাসের বন বেজায় ঘন, তার উপরে ওদের চারধারে ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। আলভারেজ বললে, রিক্টার্সভেল্ডের আসল রেঞ্জ। শঙ্কর বললে, এটা পার হওয়া কি দরকার? আলভারেজ বললে, এই জন্যে দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিলাম এই পর্বত শ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হইনি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূব থেকে পশ্চিমে। এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি করে সেই নদীটার ঠিকানা পেতে পারি? শঙ্কর বললে, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যাক না কেন? আর একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহারাদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বললে, শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে, তার সামনে বিশাল রিক্টার্সভেল্ড পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কোটিদেশ নিবিড় বিদ্যুৎগর্ভ মেঘপুঞ্জে আবৃত, কিন্তু উচ্চতম শিখররাজি অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢাল নেই। আলভারেজ বললে, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর, দেখেই বুঝেছ নিশ্চয়। পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো, যেখানে ঢালু এবং নিচু পাবো সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথাও সেরকম জায়গা আছে, এ খুঁজতেই তো 1 মাসের ওপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ চলল। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30।
8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠছে সেখানে পর্বতের খাড়ায় 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই ওপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর। ঘন অন্ধকার চারদিকে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ে না, তাই সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই। চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচে প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, প্রায় সর্বত্রই শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহুদূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে পারে। শঙ্কর বা আলভারেজ কারো মুখে কথা নেই। উত্তুঙ্গ পথে ওঠবার কষ্টে দুজনেই অবসন্ন। দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরো বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাস নেই কখনো। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না, কিন্তু যদি সে মরেও যায় এ কথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে আলভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্তই অপদার্থ। এই মহাদুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারবে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটখাটো ঝর্ণা বনের মধ্যে দিয়ে খুব ওপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল। অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুঁড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখে পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বালখিল্য মুনিদের মতো ও কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? আলভারেজ বললে, ও কলবাস জাতীয় মাদি বানর। পুরুষ জাতীয় কলবাস বানরের দাড়ি গোঁফ নেই। স্ত্রী জাতির কলবাস বানরের হাতখানেক লম্বা দাড়ি ও গোঁফ গজায়, এবং তারা বড় গম্ভীর। দেখেই বুঝতে পারছ। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই। তাদের বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুঁড়ির স্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে, তার উপরে শ্যাওলা পুরু হয়ে উঠেছে, ছাতা গজাচ্ছে, তার উপরে আবার নতুন ঝরা পাতার রাশি। আবার পড়ছে গাছের ডালপালা গুঁড়ি। জায়গায় জায়গায় 60-70 ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পাতার স্তূপ। আলভারেজ ওকে শিখিয়ে দিলে এইসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে। যেমন অতর্কিতে পথ চলতে চলতে পুরনো কুয়োর মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বললে, পথের গাছপালা না কাটলে আর তো ওঠা যাচ্ছে না। বড় ঘন হয়ে উঠেছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্যে দিয়ে যাবার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না যখন, তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। থাকতে পারে বাঘ, থাকতে পারে সিংহ, থাকতে পারে বিষাক্ত সাপ।
শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? অ্যালভারেজকে সে জিজ্ঞেস করলে। অ্যালভারেজ বললে, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষে বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বললে, তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাওয়ানজির আল্পস বা ভিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া অন্য কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষ বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে। বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারলে না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ ক্ষেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিং এর পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিং এর ছেলেরা রাত্রে ঘুমোতে পারতো না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বন্যহস্তির বৃংহিত তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালো। আলভারেজ বললেন, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার ওপরে ওঠা শুরু। উঠছে উঠছে, মাইলের পর মাইল বন্য বাঁশের জঙ্গল, তার তলায় বুনো আদা। ওদের পথের 100 হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিভূত কচি বাঁশের কোর মরমর করে ভাঙতে ভাঙতে চলে গেল। 5000 ফুট ওপরে কত কি বুনো ফুলের মেলা। টকটকে লাল ইরিত্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতা, ফল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমি ফুলের মতো, কিন্তু রংটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বেগোনিয়া, মেঘের রাজ্যে ফুলের বন। মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে। কখনো বা আরো নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7500 ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে যায়। এই পর্যন্ত উঠতে ওদের আরো 2 দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়ছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা প্রশাখা পুরো শ্যাওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সবসময় যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সে বনে। মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোন অন্ধকার নরকে দীর্ঘ শত্রু প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিলে, তখন তাঁবুর বাইরে এসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী
পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, যে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎজোড়া বন জঙ্গলের নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াতো, সৃষ্টির সেই অতীত প্রভাবে সে যেন কোন জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বললে, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। ৮,০০০ ফুট উঠলাম, কিন্তু এখনো পর্বতের সেই খাঁজটা পেলাম না, যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত ওপরে উঠব? যদি ধরো এই অংশে শাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও এ খটকা যে না জেগেছে তা নয়। সে আজই উঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে ওপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় ওপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যি তো, তারা কত উঠবে আর? সমতল খাঁজ যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে, দফা সারা। সে বললে, ম্যাপে কি বলে? আলভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের ওপর সে আস্থা হারিয়েছে। বললে, এ ম্যাপ অত খুঁটিনাটি ভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে? এই যে দেখছো, এখানা স্যার ফিলিপো ডো ফিলিপির তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পোস্টরিঙ্গ আরোহণ করে খুব নাম করেন, এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসির অভিযানেও তিনি ছিলেন, কিন্তু রিক্টার্সভেল তিনি ওঠেননি। এ ম্যাপে পাহাড়ের যে কন্টুর ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে হয় না। ঠিক বুঝছি নে। হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্ট করা কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরেই শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শুনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বার হতে যাচ্ছে। আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিলেন। শঙ্কর আশ্চর্য হয়ে বললে, কেন, কিসের শব্দ ওটা? বলে আলভারেজের দিকে চাইতেই ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে আলভারেজের মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। শব্দটা শুনেই কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলের বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপদী জীব যেন বন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে আলভারেজ বললে, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো। ওর মুখের ভাব থেকে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই আগে ঘুম ভাঙল। তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ। লম্বায় দাগটা 11 ইঞ্চির কম নয়, কিন্তু পায়ে 3টে মাত্র আঙুল। 3 আঙুলেরই দাগ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরো অনেকগুলো সেই পায়ের দাগ আছে, সবগুলোতেই সেই 3 আঙুল। শঙ্করের মনে পড়ল ইউগান্ডার
স্টেশন ঘরে অ্যালভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখে বালির ওপরে সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সর্দারের মুখে শোনা গল্প। অ্যালভারেজের কাল রাত্রের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও আলভারেজ ঠিক এইরকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে। বুনিপ, কাফির সর্দারের গল্পের সেই বুনিপ, রিক্টার্সভেল পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই 8,000 ফুটের ওপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন, এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। আলভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে। বোধহয় ও শব্দের সঙ্গে আলভারেজের পূর্বে পরিচয় ঘটেছে। আলভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হলো। গরম কফি এবং কিছু খাদ্য গলাধঃকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ আলভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছা করেই আলভারেজকে সেই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালে না। কি জানি, যদি আলভারেজ বলে বসে, এখনো পাহাড়ের সাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামলো। পর্বতের ঢাল বেয়ে যেন ঝর্ণার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয়। এতটা উঠেছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট ওপর থেকে নিচের অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলিকে সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে। কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, ওইটুকু তো। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে আলভারেজ ওঠবার হুকুম দিলেন। শঙ্কর এটা আশা করেনি। এখনো শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করলে। তার মনে হচ্ছিল, কেন এই বৃষ্টিতে মিছিমিছি বার হওয়া, একটা দিনে কি এমন হবে? বৃষ্টি মাথায় পথ চলে লাভ। অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানী ভেদ করে সেদিন ওরা সারাদিন উঠল। উঠছে উঠছে উঠছেই। শঙ্কর আর পারে না। কাপড় চোপড়, জিনিসপত্র, তাঁবু সব ভিজে একাকার। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল, তখন ওর মনে হলো, এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দিষ্ট হীরক খনি বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে চলেছে, সে কোথায়? অ্যালভারেজ কে তার পরামর্শে কেন সে এখানে এলো? হীরের খনিতে তার দরকার নেই। বাংলাদেশের খড়ের ছাওয়া ঘর, ছায়া ভরা শান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোন অবাস্তব স্বপ্ন রাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরক খনি সেসবের চেয়ে মূল্যবান নয়। কিন্তু তার এভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময়ীর রাত্রের বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই। সব স্বপ্ন হয়ে গিয়েছে। সে আর কোথাও ফিরতে চায় না। হিরে চায় না, অর্থ চায় না। পৃথিবী থেকে বহু ঊর্ধ্বের এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী। তার চারধারে যে সৌন্দর্য, কোনো মানুষের চোখ এর আগে তা দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি।
জনমানবহীন বিশাল রিক্টার্সভেল পর্বত ও অরণ্য এই গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনির আত্মস্থ ধ্যান স্তিমিত। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য ক্বচিৎ ঘটে। সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মড়িয়ে উঠল অ্যালভারেজের ডাকে। অ্যালভারেজ ডাকছে, শঙ্কর, শঙ্কর, ওঠো, বন্দুক বাগাও। কি কি? তারপর ও কান পেতে শুনলে তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে। চাঁদ ঢলে পড়েছে, তাঁবুর বাইরের অন্ধকারই বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু করে জ্বলছে, কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট, আলোর জ্যোতিও ততোধিক ক্ষীণ। তাতে দেখবার সাহায্য কিছুই হয় না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো, যেন যেন তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে। এখন আর অতর্কিতে শিকারের সুবিধে হবে না। বাইরের জানোয়ারটা তা বুঝতে পেরেছে। জানোয়ারটা যাই হোক না কেন, তার যেন বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে, মস্তিষ্ক আছে। আলভারেজ রাইফেল হাতে টর্চ জেলে বাইরে গেল। শঙ্করও গেল ওর পেছনে পেছনে। টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলের চারপাশের ওপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গিয়েছে। আলভারেজ সেই দিকে বন্দুকের নল উঁচিয়ে বার দুই আওয়াজ করল। কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না। ফিরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি নিকটেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। 3টে মাত্র আঙুলের দাগ ভিজে মাটির ওপর সুস্পষ্ট। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না। শঙ্করের মনে হলো, যদি ওদের ঘুম না ভাঙতো, তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটুও দ্বিধা করতো না, এবং তারপরে কি ঘটতো তা কল্পনা করে কোনো লাভ নেই। আলভারেজ বললে, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বললে, না, তুমি ঘুমোও আলভারেজ। আলভারেজ ক্ষীণ হাসি হেসে বললে, পাগল, তুমি জেগে কিছু করতে পারবে না। শঙ্কর, ঘুমিয়ে পড়ো, ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসবে, রাত শেষ হয়ে আসছে, ঘুমো, আমি বরং একটু কফি খাই। রাত ভোর হবার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে যেমনি বিদ্যুৎ তেমনি মেঘ গর্জন। সে বৃষ্টি চলল সমানে সারাদিন, তার বিরাম নেই, বিশ্রামও নেই। শঙ্করের মনে হলো, পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেবার সূচনা করেছেন বুঝি। বৃষ্টির বহর দেখে আলভারেজ পর্যন্ত দমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল। বৃষ্টি থামলো যখন, তখন বিকাল 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি আলভারেজ চলা শুরু করবার হুকুম দিলে। বাঙালি ছেলের স্বভাবতই মনে হয়, এখন অবেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু আলভারেজের কাছে দিন রাত, বর্ষা রৌদ্র জ্যোৎস্না অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষা স্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে উঠছে উঠছে। এমন সময় আলভারেজ পেছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁ পাশে পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলে। হ্যাঁ, সমতল খাঁজটা পাওয়া গিয়েছে।
বেশি দূরেও নয়, মাইল দুয়ের মধ্যে, বাঁ দিক ঘেঁষে। অ্যালভারেজ হাসি মুখে বললে, দেখছো শাডেলটা? থামবার দরকার নেই। চলো, আজ রাত্রেই শাডেলের ওপরই পৌঁছে তাঁবু ফেলবো। শঙ্কর আর সত্যিই পারছে না। এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরের সন্ধানে এসে সে কি ঝকমারি না করেছে। শঙ্কর জানে অভিযান নিয়মানুযায়ী দলপতির হুকুমের ওপর কোনো কথা বলতে নেই। এখানে অ্যালভারেজই দলপতি, তার আদেশ অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে শাডেলে যখন উঠল, শঙ্করের তখন আর এক পাও চলবার শক্তি নেই। শাডেলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়। কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গিয়েছে 1 মাইলের মধ্যে। সুতরাং বেশ দুরারোহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, ইরিথ্রিনা, পেনিসিয়ানা, রিঠা গাছ, বাঁশ বা বন্য আদা। বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বাঁদর সর্বত্র। আরো 2 দিন ধরে ক্রমাগত নামতে নামতে রিক্টার্সভেল পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে ওরা পদার্পণ করলো। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরো বেশি দুর্ভেদ্য ও বিচিত্র। আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে, বাকিটা আটকায় বিশাল রিক্টার্সভেল্টের দক্ষিণ সানুতে। সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনি। দিন 15 ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকার সর্বত্র দুজনে মিলে খুঁজেও অ্যালভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা পার করতে পারলে না। ছোটখাটো ঝর্ণা 2-1টা উপত্যকার ওপর দিয়ে বইছে বটে, কিন্তু অ্যালভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যালভারেজের ম্যাপের কোনো নিশ্চয়তা নেই। অ্যালভারেজ বলে, ম্যাপ কি হবে? আমার মনেই গভীরভাবে আঁকা আছে সেই নদী ও সে উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলেই তক্ষুনি চিনে নেব। সে জায়গাই নয়, এ উপত্যকা সে উপত্যকাই নয়। নিরুপায়, খোঁজো তবে। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকায় বর্ষা নামলো মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টার্সভেল পার হবার সময়। উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নানা বড় বড় পার্বত্য ঝর্ণার জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাত্রে হঠাৎ অতিবর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায়ের ঝর্ণাধারা ভীম মূর্তি ধারণ করে তাঁবু শুদ্ধ ওদের ভাসিয়ে নিয়ে যাবার জোগাড় করছিল। অ্যালভারেজের সজাগ ঘুমের জন্য সে যাত্রা বিপদ কেটে গেল। কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটা বড় অদ্ভুত ধরনের। সেদিন অ্যালভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে। অ্যালভারেজ বলে দিয়েছে তাকে এ বনে খুব সাবধানে চলাফেরা করতে, বন্দুকের ম্যাগাজিনে সব সময় যেন কার্ট্রিজ ভরা থাকে। আর একটা খুব মূল্যবান উপদেশ দিয়েছে, সেটা এই, বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে এবং যে পথ দিয়ে যাবে সে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফেরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারে, নতুবা বিপদ অবশ্যম্ভাবী। সেদিন শঙ্কর
স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে। সকালে বেরিয়েছিল, ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসলো। সেখানটাতে চারিধারেই বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছেই গুঁড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমনি নিবিড়ভাবে আষ্টে পৃষ্ঠে গাছগুলো জড়িয়েছে যে গুঁড়ির আসল রং দেখা যাচ্ছে না। কাছেই একটা ছোট্ট জলার ধারে ছাড়ে ছাড়ে মারিপোষা লিলি ফুটে রয়েছে। খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে। কি ধরনের অস্বস্তি তা সে কিছুতে বুঝতে পারলে না, অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবারও ইচ্ছে তার হলো না। সে ক্লান্তও বটে, আর জায়গাটাও বেশ আরামেরও বটে, কিন্তু এ তার কি হলো? তার সমস্ত শরীরে এত অবসাদ এলো কোথা থেকে? ম্যালেরিয়া জ্বরে ধরলো নাকি? অবসাদটা কাটাবার জন্যে সে পকেট হাতড়ে একটা চুরুট বার করে ধরালেন। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে। শঙ্করের বেশ ভালো লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয়, যেন অন্য কারো হাত। তার মনের ইচ্ছা সে হাত নড়ে না। ক্রমেই তার সর্বশরীর যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল। কি হবে আর বৃথা ভ্রমণে? আলে আর পিছু পিছু বৃথা ছুটে এইরকম বনের ঘন ছায়ায় নিভৃত লতা বিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটতে পারে যেন। একবার সে উঠবার চেষ্টাও করতে গেল, কিন্তু পরক্ষণেই তার দেহ মন ব্যাপী অবসাদের জয় হলো। অবসাদ নয়, যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সে নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করেই শুয়ে পড়ল। বড় বড় কটন উড গাছের শাখায় আলো ছায়ায় রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বন্য পেঁচার ডাক অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর আর কিছু জানে না। আলভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহ কটন উড জঙ্গলের ছায়ায় আবিষ্কার করলে, তখন বেলা বেশি নেই। প্রথমটা আলভারেজ মনে ভাবলে এ নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না। হঠাৎ মাথার ওপরকার ডালপালা ও চারধারে গাছপালার ওপর দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ ব্যাপারটা সব বুঝতে পারলেন। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন, যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনি বেশ সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল। সর্বশরীর ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে, আর সর্বদাই তৃষ্ণায় গলা কাঠ। আলভারেজ বলে, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো, তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণার জলধারার বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি দেখতে পেলেন। আলভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করলেন, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হলো না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না। 1 টন বালি ধুয়ে আউন্স 3 সোনা হয়তো পাওয়া যাবে। শঙ্কর বললে, বসে থেকে লাভ কি? তবু যা সোনা পাওয়া যায়, 3 আউন্স সোনার দামও তো কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করেছে, অভিজ্ঞ প্রসপেক্টর
আলভারেজের কাছে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে আলভারেজের মজুরির ধারণা মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালে। আজ এখানে দুদিন তাঁবু পাতে, সেখান থেকে আর এক জায়গায় উঠে যায়। সেখানে কিছুদিন তন্ন তন্ন করে চারধার দেখবার পরে আর এক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা নতুন স্থানে ওরা পৌঁছে তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে দুই একটা পাখি শিকার করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে এসে দেখলে অ্যালভারেজ বসে চুরুট টানছে। তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বললে, আমি বলি আলভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি। আলভারেজ বললে, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে, তবে আমরা বার করতে পারছি না কেন? আমাদের খোঁজা ঠিক মতো হচ্ছে না। বলো কি আলভারেজ, 6 মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি, আবার কাকে খোঁজা বলে? আলভারেজ গম্ভীর মুখে বললে, কিন্তু মুশকিল হয়েছে কোথায় জানো শঙ্কর? তোমাকে এখনো কথাটা বলিনি, শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে ওর পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? আলভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বললে, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? শঙ্কর অবাক হয়ে বললে, এ কথার মানে কি? আজই তো এখানে এসেছি, না আবার কবে এসেছি? আচ্ছা, এই গাছের গুড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখল গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুঁড়িয়ে কে ডিএ লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাসখানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারলে না, আলভারেজের মুখের দিকে চেয়ে রইল। আলভারেজ বললে, বুঝতে পারলে না? এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটি খুদে রাখি। আমার মনে একটু সন্দেহ হয়, তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছো? আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয় তখন তা থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝলে ব্যাপারটা। বললে, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম? ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে, একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্যেই গাছের ছালে এই অক্ষর দুটো খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বললে, আমাদের কম্পাসের কি হলো? কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কিভাবে রোজ রোজ? আলভারেজ বললে, আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে। রিক্টার্সভেল পার হবার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কম্পাস এখন অকেজো? আমার তাই ধারণা। শঙ্কর দেখলে অবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অকেজো, তার ওপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের বিষম মরণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ যেখানকার সেখানকার জল যখন তখন পানের উপযুক্ত নয়। থাকবার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়।
জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল। এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না। আলভারেজ কিন্তু দমে যাওয়ার পাত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুল কিনারা পায় না শঙ্কর। আগে যাও বা ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন তিনেক পরে ওরা একটি জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে রেক্টার্সভেল্ডের একটি শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ করে উত্তর দিকে লম্বালম্বি হয়ে আছে। খুব কম হলেও সেটা 4000 ফুট উঁচু। আরো পশ্চিম দিকে একটা খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা 3 মাইল বিস্তীর্ণ হবে এবং এই উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা। বনে গাছপালার যেন 3-4টে থাক। সকলের ওপরের থাকে শুধুই পরগাছা আর শ্যাওলা। মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড়। নিচের থাকে ঝোপঝাপ ছোট ছোট গাছ। সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে। আলভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারেই তাঁবু ফেলতে বললে। সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে। খাবার একদম ফুরিয়েছে, চিনি অনেক দিন থেকেই নেই। সম্প্রতি দেখা যাচ্ছে আর 2-1 দিন পরে কফিও শেষ হবে। সামান্য কিছু ময়দা এখনো আছে, কিন্তু আর কিছুই নেই। ময়দা এই জন্যে আছে যে ওরা ও জিনিসটা কালে ভদ্রে ব্যবহার করে। ওদের প্রধান ভরসা বন্য জন্তুর মাংস। কিন্তু সঙ্গে যখন ওদের গুলি বারুদের কারখানা নেই, তখন শিকারের ভরসাই বা ওদের চিরকাল করা যায় কি করে। কথা বলতে বলতে শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল। এই সময়ে অল্পক্ষণের জন্যে মেঘ সম্পূর্ণরূপে সরে গেল। চূড়াটার অদ্ভুত চেহারা, যেন একটা কুলপি বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে। আলভারেজ বললেন, এখন থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাওয়ে কি সালবেরি 400 থেকে 500 মাইলের মধ্যে 2 মাইল মরুভূমি। পশ্চিম দিকে উপকূল 300 মাইলের মধ্যে বটে, কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা। সুতরাং সেদিকের কথা বাদ দাও। এখন আমাদের উপায় হচ্ছে হয় তুমি নয় আমি সলসবেরি কি বুলাওয়ে চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি। কম্পাসও চাই। আলভারেজের মুখের এই কথাটা বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষে কি সবসময় বোঝে। দৈবক্রমে বুলাওয়েও ও সলসবেরি দুটো শহরের নাম, তাদের অবস্থানের দিক ও ওই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপর সে কতবার মনে মনে আলভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্যে। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না। দুজনেই পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যা আশ্রয় করলে। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনেদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।